যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানেন না, নয়তো বিজ্ঞান জানেন না। উক্তিটি বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর, যিনি বোস আইনস্টাইন পরিসংখ্যান আবিষ্কারের জন্য দুনিয়া জুড়ে খ্যাতি লাভ করেন, যার নামের কারণে শুরুর দিকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম পশ্চিমা বিশ্বে পরিচিতি লাভ করে। সত্যেন্দ্রনাথ বসুর কথা তাই তো আজও বাঙালি গর্ব ভরে স্মরণ করে একজন বাঙালি বিজ্ঞানী হিসেবে। 1894 সাল, যখন ভারতবর্ষ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে, সেই ব্রিটিশ ভারতের রাজধানী ক্যালকাটায় তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সিতে 1 জানুয়ারি এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সত্যেন্দ্রনাথ বসু। তার বাবা সুরেন্দ্রনাথ বসু ছিলেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির একজন হিসাবরক্ষক। তার গণিত এবং বিজ্ঞানের প্রতি ছিল অদম্য আকর্ষণ। এই আকর্ষণ থেকেই তিনি 1903 সালে একটি ফার্মাসিউটিক্যাল ও কেমিক্যাল কোম্পানি চালু করেন। সত্যেন্দ্রনাথের মা ছিলেন আমোদিনী দেবী। সত্যেন্দ্রনাথ ছিলেন তার বাবা মায়ের 7 সন্তানের জ্যেষ্ঠ সন্তান। তবে 7 জনের মধ্যে কেবল সত্যেনই ছিলেন ছেলে। প্রাথমিকভাবে সত্যেন্দ্রনাথ স্থানীয় এলিমেন্টারি স্কুলে ভর্তি হন। তবে পরবর্তীতে তার পরিবার কলকাতার গোয়াবাগান নামক স্থানে চলে গেলে তিনি নিউ ইন্ডিয়ান স্কুলের শিক্ষার্থী হন। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তার বাবাই মূলত তার গণিতে দক্ষতা বাড়াতে মূল ভূমিকা পালন করেন। সুরেন্দ্রনাথ প্রতিদিন কাজে যাবার সময় ঘরের মেঝেতে বিভিন্ন গাণিতিক সমস্যা লিখে যেতেন, যা সত্যেন্দ্রনাথ তার বাবা বাড়ি ফেরার পূর্বেই সমাধান করে রাখতেন। এভাবে ধীরে ধীরে তার গণিতের প্রতি ঝোঁক অত্যন্ত বেড়ে যায় এবং দক্ষতাও বাড়ে। 1907 সালে 13 বছর বয়সে তিনি ভারতের অন্যতম পুরাতন বিদ্যালয় দ্য হিন্দু স্কুলের ভর্তি পরীক্ষায় 5ম স্থান অধিকার করেন এবং সেখানে ভর্তি হন। স্কুলে ভর্তির অল্প সময়ের মধ্যেই তিনি গণিতে অত্যন্ত ভালো শিক্ষার্থী হিসেবে পরিচিতি লাভ করেন। তার গণিত শিক্ষক বিশ্বাস করতেন যে সত্যেন্দ্রনাথ একদিন পিয়েরে লাপ্লাসের মতো বিখ্যাত গণিতবিদ হবেন। মাধ্যমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে 1909 সালে তিনি তৎকালীন ক্যালকাটার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তিনি ফলিত গণিতে তার স্নাতক পড়ালেখা শুরু করেন এবং এখানেও তার মেধার বিচ্ছুরণ ঘটার কোনরূপ ব্যত্যয় ঘটেনি। তিনি প্রথম স্থান অধিকার করেন, স্নাতক পড়ালেখা শেষ করেন 1913 সালে। গণিতে নিজের অসাধারণ দক্ষতার জন্যই হোক কিংবা ইচ্ছার জন্যই হোক, তিনি ততদিনে ঠিক করে ফেলেছেন যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন। তিনি তৎকালীন ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিতে স্নাতকোত্তর পড়ালেখা শুরু করেন। 21 বছর বয়সে 1915 সালে তিনি সেখান থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং এবারও তিনি প্রথম স্থান অধিকার করেন। তার যে মেধা, তাতে তিনি প্রথম হবেন এটাই স্বাভাবিক ছিল। তবে যা শুনলে আপনি কিছুটা হলেও বিস্মিত হবেন তা হলো তিনি পরীক্ষায় রেকর্ড স্কোর করেন, যা এখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অক্ষত আছে। এরই মাঝে তিনি দুটি কাজ করে ফেলেন। একটি হলো তিনি জার্মান ও ফ্রেঞ্চ ভাষায় মোটামুটি রকমের দক্ষতা অর্জন করেন, আর অন্যটি হলো 1914 সালে সত্যেন্দ্রনাথ বসু উষাবালা ঘোষকে বিয়ে করেন, যিনি একজন খ্যাতনামা পদার্থবিদের মেয়ে ছিলেন। সত্যেন বসু ভাষাপ্রেমিক ছিলেন। তিনি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। অনার্স এবং মাস্টার্স উভয় ক্ষেত্রেই এত চমৎকার ফলাফল করেও সত্যেন্দ্রনাথ দুর্ভাগ্যজনকভাবে পিএইচডি ডিগ্রি করতে পারেননি। এর পেছনে মূলত দুটি কারণ ছিল। প্রথমত, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতীয় উপমহাদেশে পশ্চিমা বিশ্বে প্রকাশিত বিজ্ঞানের গবেষণাপত্রগুলো খুব একটা আসতো না। অপর সমস্যাটা ছিল এই যে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি একেবারেই নতুন ছিল, ফলে সেখানে যথেষ্ট সুযোগ সুবিধা ছিল না। ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখার্জি এ ব্যাপারে প্রথম উদ্যোগ নেন। তাকে দুজন প্রখ্যাত আইনজীবী বিশাল অঙ্কের অর্থ অনুদান দেন উচ্চশিক্ষার উন্নয়নের জন্য। পোস্ট গ্র্যাজুয়েট কোর্সগুলোতে পাঠদানের জন্য স্যার আশুতোষ সত্যেন্দ্রনাথ এবং অন্যান্য গ্র্যাজুয়েটদেরকে গবেষণা করতে বলেন। তিনি এই ক্ষেত্রে বসু এবং অন্যান্যদের শিক্ষাবৃত্তি প্রদান করেন এবং নিজের ব্যক্তিগত লাইব্রেরিতে গণিত এবং পদার্থবিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ বই পড়ার সুযোগ দেন। এর ফলে বসু এবং তার আরেক বিজ্ঞানী বন্ধু মেঘনাদ সাহা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে যেমন আপেক্ষিকতা,
তড়িৎচুম্বকত্ব, পরিসংখ্যান বলবিদ্যা, বর্ণালীবিদ্যা, তাপ গতিবিদ্যার মতো বিষয়ে ব্যাপক জ্ঞানার্জন করেন। 1916-এর শেষের দিকে সত্যেন্দ্রনাথ ফলিত গণিতে অধ্যাপনা শুরু করেন। পরের বছর গাণিতিক পদার্থবিজ্ঞানেও তিনি পাঠদান শুরু করেন। 1919 সালে তিনি মেঘনাদ সাহার সাথে মিলে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষত্ব এবং সাধারণ তত্ত্বের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। এটাই ছিল আপেক্ষিকতা তত্ত্বের প্রথম ইংরেজি অনুবাদ। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন সত্যেন বোস রিডার পদে। এজন্যও তাকে কাঠখড় কম পোড়াতে হয়নি। অনেক প্রতিদ্বন্দ্বীর একজন ছিল তারই বন্ধু মেঘনাদ সাহাও। সাহার তাপ আনয়ন তত্ত্ব তখন জ্যোতির্বিজ্ঞানে বেশ জনপ্রিয়, কিন্তু বিশ্বখ্যাত ফিলোসফিক্যাল ম্যাগাজিনে সত্যেন্দ্রনাথের দুটি প্রবন্ধ প্রকাশিত হয়ে তার জনপ্রিয়তাও বাড়িয়ে দেয়। সে শতক তিনি চাকরিটি পান। চাকরি পেয়েই সপরিবারে ঢাকায় চলে আসেন সত্যেন্দ্রনাথ। বেতন ধার্য হয় 400 টাকা। উপাচার্যের নিকট সত্যেন্দ্রনাথ ইউরোপ ভ্রমণের জন্য 12,500 টাকার অনুদানের আবেদন করেন। এই টাকা তিনি ইউরোপ ঘুরতে যাবার জন্য নয়, বরং ইউরোপের বিখ্যাত বিজ্ঞানীদের সাথে কাজ করার জন্য চেয়েছিলেন। তার এই আবেদন কিছুদিন ঝুলেছিল, তবে তার বিখ্যাত প্রবন্ধটি প্রকাশের পরই এটি অনুমোদিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার PJ হার্টস তাকে 13,800 টাকা অনুদান দেন এবং সাথে বিজ্ঞানী রাদারফোর্ডের সাথে কাজ করার সুপারিশ করেন। রাদারফোর্ড তখন যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারে তার ছাত্রদের নিয়ে গবেষণা করছেন। তার ল্যাবরেটরিতে তখন আর জায়গা ছিল না। সত্যেন্দ্রনাথ তাই জার্মানি আর ফ্রান্সে কাটিয়ে দিলেন 2 বছর। এর মধ্যে তিনি হাইজেনবার্গের সান্নিধ্য পেয়েছেন, কাজ করেছেন দ্য ব্রগলির রঞ্জন রশ্মি গবেষণা কেন্দ্রে। মাদাম কুরির রেডিয়াম ইনস্টিটিউটেও কাজ করেন এই বিজ্ঞানী। তার 2 বছরের ভ্রমণ শেষ হবার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপকের পদ খালি হয়। তিনি আবেদন করলেন এবং সাথে পাঠালেন বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সুপারিশ। তবে একই পদে DM বোস নামক আরেকজনকে সুপারিশ করেন আরেক বিখ্যাত বিজ্ঞানী সমারফিল্ড। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ DM বোসকে নির্বাচিত করলে সত্যেন্দ্রনাথ পুনরায় রিডার পদে যোগ দেন। এবার বেতন হয় 650 টাকা। কিন্তু কিছুদিনের মধ্যে তিনি অধ্যাপক হয়ে যান, কারণ DM বোস যে আর ঢাকায় আসেননি। 1926 থেকে 1945 পর্যন্ত টানা 19 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন বসু। এর মধ্যে 1933 সালে বিভাগীয় প্রধানও হন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশভাগের পূর্বাকার সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাম্প্রদায়িক ভেদাভেদ চরমে উঠলে বোস ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে কলকাতায় চলে যান এবং তৎকালীন ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। ভুল করা কোনো ভুল কাজ নয়, বরং ভুল থেকে কখনো কখনো বিস্ময়কর কিছু ঘটে যায়। হ্যাঁ, এই কথাটি সত্যেন বসুর চেয়ে ভালো আর কে প্রমাণ করতে পারবেন, কারণ তার জীবনের শ্রেষ্ঠ আবিষ্কার তথা কোয়ান্টাম পদার্থবিজ্ঞান পাল্টে দেয় যে আবিষ্কার, তা বেরিয়ে আসে একটি ভুল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোয়ান্টাম তত্ত্ব পড়াতেন সত্যেন বোস। পাঠদানের ক্ষেত্রে তিনি ছিলেন খুবই মনোযোগী। প্রতিটি লেকচারের আগে তিনি নিজেকে সর্বোত্তমভাবে প্রস্তুত করতেন। কিন্তু একদিন কি করে যেন তার এই প্রস্তুতিতে একটু কমতি থেকে গেল। তিনি কোয়ান্টাম তত্ত্ব পড়াতে গিয়ে একটা ভুল করলেন। কিন্তু তিনি যে ভুল করলেন তা আদতে কোয়ান্টাম তত্ত্বের গলার কাটার মতো বিঁধে থাকা ভুলটাকেই দূর করে দিল। তার ভুল হিসাব নিকাশ থেকে যে ফল বেরিয়েছিল তা আইনস্টাইনের মতো বিজ্ঞানীও অনেক চেষ্টা করে খুঁজে পাননি। তার ভুল হিসাব নিকাশ থেকে যে ফল বেরিয়েছিল তা আইনস্টাইনের মতো বিজ্ঞানীও অনেক চেষ্টা করে খুঁজে পাননি, বরং বাধ্য হয়ে কোয়ান্টাম নিয়ে চিন্তা ভাবনাই বাদ দিয়ে দেন আইনস্টাইন। সত্যেন্দ্রনাথ বসু যখন বুঝতে পারলেন তার ভুল আসলে স্বাভাবিক কোনো ভুল নয়, তখন তিনি দ্রুত তা নোট করে নিলেন। এরপর অনেক গবেষণা করে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বকে পুরোপুরি ত্রুটিমুক্ত করেন তিনি। এবার নিজের গবেষণাপত্র তিনি পাঠিয়ে দিলেন আইনস্টাইনের কাছে। আপেক্ষিকতা তত্ত্ব প্রথমবারের মতো ইংরেজিতে অনুবাদ করে তিনি ততদিনে আইনস্টাইনের নিকট মোটামুটি পরিচিত। আইনস্টাইন তখন জার্মানির জুরিখ বিশ্ববিদ্যালয়ের গবেষক। তিনি চিঠিসহ গবেষণাপত্রটি পড়লেন। চিঠিতে গবেষণাপত্রটি বিখ্যাত বিজ্ঞান জার্নাল সাইটসিফট ফ্রুর ফিজিকে ছাপাবার ব্যবস্থা করতেও অনুরোধ করেন বসু। গবেষণাপত্রটি আইনস্টাইনের মনে ধরে গেল।
তিনি তার 60 স্ট্রিপ ফুর ফিজিকে পাঠিয়ে দিলেন এবং এরই সাথে সত্যেন বোস বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। সত্যেন্দ্রনাথ বসু পরিসংখ্যান নিয়ে বেশ কিছুদিন গবেষণা করেন আইনস্টাইন। তিনি এর প্রয়োজনীয় পরিমার্জন করেন, ফলে প্রকাশের পর এর নাম হয় বোস-আইনস্টাইন পরিসংখ্যান। এই পরিসংখ্যানের সূত্র ধরে আবিষ্কৃত হয় পদার্থের পঞ্চম অবস্থা বলে পরিচিত বোস-আইনস্টাইন কন্ডেনসেন্ট বা ঘনীভবন অবস্থা। এটি খুবই আশ্চর্যজনক অবস্থা। 1995 সালে সর্বপ্রথম 3 জন বিজ্ঞানী বোস-আইনস্টাইন ঘনীভবন অবস্থা ল্যাবরেটরিতে প্রমাণ করেন, যার জন্য তারা 2011 সালে নোবেল পুরস্কার লাভ করেন। সত্যেন বসু ছিলেন অত্যন্ত সহজ সাধারণ একজন মানুষ। তিনি তার আবিষ্কারগুলো নিয়েই সন্তুষ্ট ছিলেন। পুরস্কারের জন্য তার কখনোই আক্ষেপ ছিল না। উইলার্ড গিবস, ফ্রেড হোয়েলের মতো বিজ্ঞানীদের পাশে নাম লেখান বসু, যারা বিজ্ঞানের জন্য অসাধারণ সব কাজ করলেও নোবেল পুরস্কার জেতেননি। 1974 সালের 4 ফেব্রুয়ারি 80 বছর বয়সে ব্রঙ্কিয়াল নিউমোনিয়ায় ভুগে এই মহান পদার্থবিদ মৃত্যুবরণ করেন। তাকে স্মরণ করে আজও গর্বিত এবং বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত হয় দুই বাংলার কোটি কোটি মানুষ।